Without either a palace coup. Этот парад остался в истории как триумф невиданной силы. It's like a turf war among mafia bosses. И наш народ, и нашу государственность отвлекут. রাশিয়ার রাজধানীর আকাশে কুয়াশা ভেসে চলেছে। ক্রেমলিন চত্বরে বরফ গলে তৈরি হওয়া পানির রেখাগুলো লাল প্রাসাদের আলোয় চিকচিক করছে। মনে হয় কোনো স্বর্ণ রোদ পড়লে যেভাবে চিকচিক করে ঠিক সেইভাবে। ঠিক এই সময় রাতের অন্ধকার ছেদ করে একখানা গাড়ি ধীরে ধীরে ঢোকে প্রেসিডেন্ট প্রশাসনের গোপন দরজায়। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন ভ্লাদিমির পুতিন। তার চোখে সেই পরিচিত দৃঢ়তা, যে চোখ গত 2 দশক ধরে গোটা বিশ্বকে বলে এসেছে আরও একটি ঝড় কি রাশিয়া থেকে উঠতে যাচ্ছে। কি মনে হয় দর্শক, আপনাদের কমেন্টে জানান। ঘড়ির কাঁটা তখন রাত 1টা ছুঁই ছুঁই। ক্রেমলিনের গভীর গোপন কক্ষে উত্তেজনা জমে উঠেছে। টেবিলের উপর একটি মাত্র আলো জ্বলছে, প্রসারিত মানচিত্রগুলো একদম পুরো টেবিল জুড়ে রাখা হয়েছে। সেখানে লাল লাইনে লেখা আছে ডানবাস, জাফরজিয়া, খেরাসন, ক্রিমিয়া। এগুলো সব দখল করে নিয়েছে ইতিমধ্যে রাশিয়া। আর কিয়েভের দিকে এগিয়ে চলা তার তীর, তার যে ম্যাডম্যাক্স বাহিনী সঙ্গে আরও যে বাহিনীগুলো আছে সেগুলা কিয়েভের দিকে যাচ্ছে। পুতিন টেবিলের মাথায় বসে শুধু বললেন, এখনও সময় হয়নি, শান্তি মানে দুর্বলতা। এই শব্দটাই যেন একদম বুকে আঘাত হানলো ন্যাটো, ইউরোপীয় এবং ইউক্রেনের মধ্যে। একটি ছোট বাক্য, কিন্তু পৃথিবীর জন্য একটি বড় বার্তা। রাশিয়া শান্তি চুক্তির পথে নয়, বরং অন্য পথের প্রস্তুতি নিচ্ছে। এই যে নাটক হচ্ছে 27 দফা, 28 দফা, 6 দফা, তারপর কমিয়ে 19 দফা, এত কিছু দৌড়ঝাঁপ, কিন্তু পুতিনের মনে কি খেলা হচ্ছে সেটা এখন বুঝবে ইউরোপীয়রা, বিশেষ করে পশ্চিমা ন্যাটোরা। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের বিশেষ আয়োজনে আজ আমরা সেই কক্ষের আলো আধারে গল্প নিয়ে হাজির হলাম, যেখানে পুতিনের হাসি মানে প্রতিপক্ষের কান্না, আর চোখের ইশারা মানে ইউক্রেনের ভূমি হারানো, আর নীরবতা পর্যন্ত হয়ে ওঠে শক্তিশালী মেসেজ। এমন এক জগৎ যেখানে প্রতিটি সিদ্ধান্ত বিশ্বের কোনো এক প্রান্তে নতুন সীমানা আঁকে, অথবা কোনো রাষ্ট্রের নাম মুছে দিয়ে নতুন করে লেখা হয়। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, এই লাইভ সিক্রেট খেলা থেকে চোখ সরানো যাবে না। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ এই গল্প শুধু খবর নয়, এটি বাস্তব বিশ্বের সবচেয়ে বড় নাট্যমঞ্চের একটি লোমহর্ষক দৃশ্য। চলুন তাহলে আমার সঙ্গে, কি হচ্ছে? যুদ্ধ বন্ধ, না যুদ্ধ থামবে, নাকি কি হতে যাচ্ছে সেই ক্রেমলিনে? রাশিয়ার ক্ষমতার কেন্দ্রের ভেতরে একটি বিষয় একেবারে পরিষ্কার হয়ে গেছে, মস্কো থামছে না, তাকে থামানো যাবে না, সে নিজেও থামতে চায় না। যুদ্ধ রাশিয়াকে চাপের মধ্যে ফেলে দিয়েছে ঠিকই, কিন্তু সামরিক ব্যয় আকাশ ছোঁয়া হয়েছে, এটাও ঠিকই। পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনীতি শ্বাসরোধ করার চেষ্টা করছে, সব কিছু ঠিকই, সব কিছু মেনে নিলাম আমরা, পুতিনও মেনে নিয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই সময় অন্য দেশ থাকলে কি করতে? এই সময় অন্য দেশ, অন্য নেতা থাকলে করতো, ভাই আমি যুদ্ধ চাই না, আমাকে দেন কোথায় সাইন করতে হবে, আমি এক্ষুনি সাইনটা করে দিব, আমি আর যুদ্ধ চাই না। কিন্তু এখানে রাশিয়া এবং পুতিন সবার চেয়ে আলাদা, এই জন্য তো তাকে দ্য গ্রেট বলা হয়। এই চাপই যেন রাশিয়ার জাতীয় পরিচয়কে আরও শক্তি করে তুলেছে। যুদ্ধ যেন তাদের নতুন রাষ্ট্রীয় আত্মবিশ্বাস। এই যে ইউক্রেন যুদ্ধটা হচ্ছে, এখানে তারা বোঝাতে চাচ্ছে পুরো পশ্চিমাদের, পুরো ওয়ার্ল্ডের একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে, আমাদের সঙ্গে লাগতে আসবা, একদম বসায় দিব, একদম। যারা ইউক্রেনের দুরবস্থা দেখবে তারা দ্বিতীয়বার সাহস করবে না রাশিয়ার সামনে উঠে দাঁড়ানোর। ক্রেমলিনের বিশেষজ্ঞরা বলছেন, কেন রাশিয়া শান্তি চুক্তির পথে যাবে না? 3টি কারণ আছে। কি কি কারণ? আর প্রতিটি যেন পুতিনের মাথার ভেতরে দাবার চাল। এই কারণগুলা, নাম্বার 1, দখল করা ভূখণ্ড। এটাই পুতিনের নতুন মানচিত্র। যদি এখন শান্তি আলোচনা শুরু হয়, টেবিলে বসার আগেই হার মানতে হয়। 4টি অঞ্চল, ডনেক্স, লুহান্স্ক, জাপোরজিয়া, খেরসন, সবই আলোচনার খাতা খুলে যাবে। পুতিন জানেন আলোচনা মানে পশ্চিমা চাপের পাহাড়।
আর যুদ্ধক্ষেত্রে যে কৌশলগত নিয়ন্ত্রণ মস্কো পেয়েছে তা আলোচনার টেবিলে একেবারে গোলে পানি হয়ে যাবে। তিনি সেটা চাইবেন কেন? তিনি তো অগ্রগামী, তিনি তো একটার পর একটা জিতে যাচ্ছেন। তাদের পক্ষে 1 নম্বর গেল। আবার নাম্বার 2, ইউক্রেনকে সময় দেওয়া মানে বিপদ ডেকে আনা। শান্তি হলে ইউক্রেন শ্বাস নেওয়ার সুযোগ পাবে, আবার তারা রিবিল্ড হবে, আবার তারা অস্ত্র নিবে এ ফাঁকে ফাঁকে, কারণ তাদের তো বিশ্বাস করা যায় না, তাদের পিছনে আছে ন্যাটো। ওয়াশিংটন থেকে আসতে শুরু করবে নতুন ট্যাঙ্ক, নতুন ড্রোন, নতুন প্রশিক্ষণ, যে কথাটা আমি বলছিলাম। সেনাবাহিনী আবার দাঁড়িয়ে যাবে, আগের চেয়েও শক্ত হবে মস্কোর চোখে। এটা আজ থামলে আগামীকাল বড় যুদ্ধের রেসিপি তৈরি হবে। তাই পুতিন মনে করেন এখন থামা মানে ভবিষ্যতের বিপদকে আমন্ত্রণ দেওয়া। আপনি ইনভিটেশন কার্ড দিয়ে যুদ্ধকে ডেকে আনবে, সেই বোকামি তো পুতিন করবে না। নাম্বার 3, রাশিয়ার ভেতরে রাজনৈতিক আগুন। আজকে রাশিয়ার জনমনে একটি স্পষ্ট মুড রয়েছে তাদের। কি মুড সেটা? জয় না হওয়া পর্যন্ত থামা যাবে না। টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, রাষ্ট্রীয় প্রচার সবই এই মনোভাব আরও জলজলে করছে। এই মুহূর্তে শান্তি চুক্তি মানে পুতিনের সামনে বিশাল রাজনৈতিক ঝুঁকি, হার না মানার মতো দেখাবে, আর সেটা মস্কোর ক্ষমতার করিডোর মোটেও নিতে পারবে না। শীতের রাতে ক্রেমলিনের জানালায় আলো কম আসে, কিন্তু পুতিনের কৌশলগত বোর্ডে আলো আরও উজ্জ্বল হয়, জল জল করে। যুদ্ধ তার জন্য শুধু ভূখণ্ড নয়, এটা পরিচয়, ক্ষমতা, ভবিষ্যৎ সব কিছুকে ছুঁয়ে গেছে। যেন বলছে সোভিয়েত ইউনিয়ন ইজ ব্যাক উইথ পুতিন হ্যান্ড। আর তাই শান্তি চুক্তির পথ যতই কুয়াশায় ঢাকা থাকুক, মস্কোর কাছে যুদ্ধ এখন একমাত্র পরিষ্কার রাস্তা। আমি ভাই এই রাস্তা দিয়েই হাঁটবো, এটা বুঝে গেছে একদম পুরো রাশিয়া। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এটাকে নতুন শব্দ ব্যবহার করছেন। কি বলছেন তারা? অ্যাটেনশন অ্যাডভান্টেজ, ক্ষয়যুদ্ধের সুবিধা। রাশিয়ার বিশাল মানব সম্পদ, অস্ত্র উৎপাদন ক্ষমতা, জ্বালানি নিয়ন্ত্রণ এবং ড্রোন মিসাইল সরবরাহ সব মিলিয়ে ক্ষয়যুদ্ধে রাশিয়া এখন স্পষ্টভাবে শক্তিশালী, যে কোনো সময় চাইতে। এমনকি আমেরিকা ও ইউরোপের গোয়েন্দা বিশ্লেষকরাও বলছে রাশিয়া 2026 পর্যন্ত যুদ্ধ চালানোর মতো প্রস্তুতি নিয়ে ফেলেছে। এটা তো 2026, পুতিন কতদিন পর্যন্ত এগুলো প্রস্তুতি নিয়েছে এটা কেউ জানে না, হয়তো বা 2030 হতে পারে। মস্কোতে যাকে বলা হচ্ছে দীর্ঘ যুদ্ধ, শীতল যুদ্ধ নয়, গরম রাজনৈতিক বাস্তবতা। ওয়াশিংটন ও ব্রাসেলসে যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন কি? নাম্বার 1, পুতিন শান্তি চুক্তি প্রত্যাখ্যান করলে যুদ্ধ ছড়াতে পারে ন্যাটো সীমান্তে, যেমন এস্তোনিয়া, লাটভিয়া, পোল্যান্ড সব দেশ এখন মহড়া বাড়াচ্ছে, অস্থিরতা শুরু হয়ে গেছে। নাম্বার 2, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া, রাশিয়ার অগ্রাসী কূটনীতি যুদ্ধের ছায়ায় রাশিয়ার নতুন জোট গড়ছে। সৌদি, ইরান, চীন, রাশিয়া এক নতুন শক্তিমহল। নাম্বার 3, ইউরোপের অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি সংকট আরও তীব্র থেকে তীব্র হলে ইউরোপের শিল্প কারখানা ধসে পড়তে পারে। তাই তারা যত দ্রুত চাচ্ছে শান্তি চুক্তি, কিন্তু যুদ্ধটা কিন্তু তারাও থামাতে যাবে না। তারা এতদিনে ইউক্রেনকে আরও সাহায্য দিয়ে শক্তিশালী করবে, এটাই পুতিনের ভয়। তাই পুতিন থামবে না। জেলেনস্কি সরকার এখন আমেরিকার নির্বাচনী রাজনীতির উপর নির্ভর হয়ে গেছে। ডেমোক্র্যাট রিপাবলিকান টানাপোড়েনে ইউক্রেনের জন্য সহায়তা হয়ে গেছে রাজনৈতিক পণ্য। একদিকে যুদ্ধক্ষেত্রে প্রতিদিন 350 থেকে 400 সৈন্যের ক্ষতি হচ্ছে, অন্যদিকে অস্ত্রের অভাব। এই অবস্থায় যদি রাশিয়া শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে তাহলে ইউক্রেনের সামনে শুধু একদিকই খোলা, সেটা আরো কঠিন যুদ্ধ। পুতিনের ঘনিষ্ঠ এক উপদেষ্টা বৈঠকে নাকি বলেছিলেন তারা যুদ্ধ শুরু করেনি, কিন্তু এবার শেষ হবে তাদের ইচ্ছায়। এই বক্তব্য যেন মস্কোর পরিকল্পনার আসল সুর। যুদ্ধের তৃতীয় শীত এসে পড়েছে, পৃথিবীর বুক জুড়ে ছড়িয়ে আছে এক অদৃশ্য শীতলতার পর্দা, ঠিক যেন বরফ ঢাকা কোনো নদী। উপরে নীরব, কিন্তু নিচে অদেখা গর্জন থেমে নেই এক মুহূর্তের জন্য। ক্রেমলিনের লাল প্রসাদে আজও একই প্রশ্নের প্রতিধ্বনি হচ্ছে বারবার, পুতিন কি শান্তির পথে হাঁটবেন নাকি নতুন আগুন জ্বালাবেন? তিনি অলরেডি আগুন জ্বালিয়ে ফেলেছেন, কারণ তিনি যেদিন হাত বাড়িয়ে দেবেন শান্তির দিকে, পৃথিবীর মানচিত্র হয়তো পাল্টে যাবে মুহূর্তেই। ততদিনে সব কিছু দখল হয়ে যাবে। আর যেদিন তিনি শান্তি প্রস্তাব ফিরিয়ে দেন সেদিন বোঝা যায় মস্কোর দাবার বোর্ডে এখনো শেষ চালটা বাকি আছে। আস্তায় বিশ্ব থমকে আছে, জ্বলছে স্পটলাইট, সব চোখ একদিকে। ভ্লাদিমির পুতিন, তিনি কি আগুন থামাবেন না নতুন করে আরো জ্বালাবেন, নাকি শুরু হবে ভূ রাজনীতির এক অদেখা অধ্যায়? এই প্রশ্নের উত্তর লুকানো ক্রেমলিনের ঘড়ির টাওয়ারে। সময় এলে পুতিন শুধু বলবেন খেলা শুরু হোক। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ারটা কিন্তু দিতে ভুলবেন না।
খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। আর হ্যাঁ, আপনি কোন দেশ, জেলা, উপজেলা, গ্রাম থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন। আপনাদের সেই এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এ পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ, আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।